আসসালামু আলাইকুম। তো প্রথম নাম্বার বলা হচ্ছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আমাদের প্রথম মাথার মধ্যে রাখতে হবে সেইটা হচ্ছে যে অঙ্কে বের করতে বলছে কি, অঙ্কে বের করতে বলছে কি সেইটা আগে নির্ণয় করতে হবে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তাহলে বের করতে বলছে শতকরা কত টাকা, শতকরা কত টাকা, এটা আমাদেরকে অঙ্কের সমাধান চাচ্ছে। তাহলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আমরা প্রথমত বেসিক নিয়মে দেখাবো এটা। বেসিক নিয়মটা আমাদের একটা সূত্র আছে, সরল সুদের একটা সূত্র আছে, চক্রবৃদ্ধির একটা সূত্র আছে, যাকে আমি একটা সূত্র দিয়ে সব সরল সুদের অঙ্ক করা যাবে। সেই সূত্রটা আমরা জানি, আই ইকুয়াল পি আর পি আর এন, পি আর এন। আমরা জানি, এটা সবাই জানি যে আই মানে কি, পি মানে কি, আর মানে কি, এন মানে কি। আই তে ইন্টারেস্ট সুদ, পি তে ক্যাপিটাল মূলধন, আর তে রেন্ট মানে হার, এন তে সময় বোঝানো হয়। তাহলে আমরা এখান থেকে আই এর মান বসে দেবো, পির মান বসে দেবো, আর এর মান বসে দেবো, এন এর মান বসে দেবো। দিলে আমাদেরকে, দুঃখিত আর এর মান এখানে নাই, আর এর মানটা আমরা কিন্তু বের করে নিই, যে আর এর মানটা যেটা আসবে সেটা আমাদের অঙ্কের সমাধান। তাহলে আমরা দেখি আয়ের মান কি আছে। আয়ের মান বের করার আগে পির মান 8 বছর, এন এর মান 8 বছর আছে, আমরা এখানে সমান দিয়ে থাকি এন ইকুয়াল 8 বছর, মূলধন ধরবো 100। তাহলে সুদে মূলে, এই সুদে মূলে আমাদের এখানে যে কথাটা বলা আছে যে সুদে আসলে 3 গুণ হবে। যে মূলধন আমরা 100 ধরি, তাহলে সুদ আসল, আসল যোগ সুদ, এটা কত হবে? আসলে আমরা ধরছি 100, সুদে আসলে 3 গুণ হবে, তাহলে 300। তাহলে এখানে সুদে আসল 300 হলে আসলে এখানে আমাদেরকে 100 চলে আসলো, তাহলে আয়ের মান থাকে, সুদ থাকবে 200। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? এইটা আমাদের অঙ্ক কাছাকাছি আছে। আর আর এর মান আমাদের দেওয়া নাই, আর পারছি, এই মানটা আমরা বের করবো, যেটা বের করবো সেটা আমাদের অঙ্কের সমাধান। তাহলে আয়ের মান আমরা এখানে কাল্পনিক ধরে ফেলছি 200, 200 ধরে, কাল্পনিক 200 ধরে ফেলছি, এবং পির মান ধরছি 100, এবং আর এর মান দেওয়া নাই, আর পার্সেন্ট মানে নিচে উপরে আর নিচে 100, এটা আমরা সবাই জানি। এন এর মান আমাদেরকে বছর এখানে দেওয়া আছে 8। এই অঙ্কের সমাধানটা আমরা তাহলে আমরা দেখি লব, এটা হচ্ছে হর আর লব কেটে যায়, 100 100 কেটে যায়, তাহলে থাকলো আমাদের কি আর এখানে থাকে 8। তাহলে ঠিক 8 8 আর এর পাশে থাকে আমাদেরকে 200। তাহলে সমাধান করলে 8 দ্বারা 200 ভাগ করলে কত আসে দেখি আমরা, 2 4, তাহলে এখান থেকে 100, 4 25, 100। তাহলে আমরা আর এর মান পেলাম, আর এর মান পেলাম 25, আর এর মান আমরা 25 পেলাম। তাহলে রেন্ট আমাদের বের হয়ে গেছে, এই পাশে থেকে আর এর মান 25, এটা আমাদের 25%। আমাদের অঙ্কের উত্তরটা হবে 25%। খুব দ্রুত আপনার 25% অ্যান্সারটা বের হয়ে গেল। 2 নম্বর অঙ্কে বলা আছে চিনির মূল্য 20% কমে গেল, কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। আমাদেরকে প্রথম বের করতে হবে শতকরা হয় অঙ্কে শতকরা ব্যয় বাড়বে অথবা কমবে, যে কোনো একটা হবে। যেহেতু চিনির মূল্য কমে গেল, আপনি ব্যবহার বেড়ে দিলেন, তাহলে ব্যয় বাড়বে বা কমবে। পরবর্তী সেক্টর আমরা দেখবো কিভাবে। তাহলে চিনি আপনি যে 20% বৃদ্ধি, 20% মূল্য কমে গেল, তাহলে বর্তমান দামটা আপনি বের করে নেবেন। বর্তমান, বর্তমান মূল্য, বর্তমান মূল্য আপনার কি হতে পারে, যেহেতু আগে ছিল 100, কিন্তু 20% কমে গেছে, এটা সহজে আপনি বুঝতে পারছেন, 80 টাকা। বর্তমান মূল্য যে 80 টাকা হয়ে থাকে অথবা 80 প্রয়োজনীয় টাকা দেওয়া, তাহলে বর্তমান ব্যবহার মূল্য কমার কারণে তা আপনি দ্রুত ব্যবহারটা বৃদ্ধি করতে পারছেন, কারণ আপনার আয়টা বেড়ে গেছে। তাহলে ব্যবহারটা আপনি কত আসতেছে, বর্তমান, বর্তমান, তাহলে বর্তমান ব্যবহার আপনি 120 আসবে। আগে ছিল 100, বর্তমান 20% ব্যবহার বৃদ্ধি করলেন, বিদায় 120। তাহলে আপনার 120 এই ব্যবহারটা কত টাকা লাগবে? তাহলে আমরা বলতে পারি যে 100 চিনির দাম 100 টাকা ছিল, মূলত 20% কমে যায় 80 টাকা। তাহলে 80 টাকা, 80 টাকায় 100 টাকায় 100 একক চিনির দাম 80 টাকা। তাহলে আপনি ব্যবহার যেহেতু 120, তাহলে 120 নর্মালি বসে দেন, তাহলে কত আসে দেখা যাক, 0 0 এই 0 0,
তাহলে এটা হচ্ছে 8, 8 দোকানে 16, 6 হাত থেকে 1, 8 থেকে 8 থেকে 9, 96। তাহলে আপনার কিন্তু বর্তমান ব্যয়টা 96, আগের ব্যয় ছিল 100, আগের ব্যয় আপনার ছিল 100, তাহলে ব্যয় আপনার ব্যয় আপনার অবশ্যই কমে যাবে, কারণ আগে 100 টাকা ব্যয় করতেছিলেন, কিন্তু বর্তমান ব্যয়টা আপনার চলে আসলে 96, 4% বা 4 টাকা ব্যয় আপনার কমে গেল। তাহলে ব্যয় কমলো, ব্যয় ব্যয় কমলো কয় টাকা? যেহেতু আপনি আগে ব্যবহার করেছিলেন 100 একক, 100 টাকা 100 একক চিনির দাম 100 টাকা ছিল, আগে আপনি 100 টাকাতে ব্যবহার করতেছিলেন, কিন্তু এখানে আপনি বর্তমান দামটা যেটা পেলাম 96, তাহলে আপনি 4%, 4 টাকা, 4 টাকা আপনার ব্যয় কমে গেল। এটাই সঠিক অ্যান্সার। তাহলে ব্যয় কমলো 4%, 100তে, যেহেতু আপনি আগে 100 টাকা ছিল, এতে 100তে 4 কমে গেল, তাহলে শতকরা 4% ব্যয়টা আপনার কমে গেল। পরের অঙ্ক 3 নম্বরে বলা আছে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/7 অংশ ব্যয় করার পরে অবশিষ্টের 5/12 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1500 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? তাহলে তার যে প্রথম ব্যয় করছে 2 সেক্টরে, প্রথম সেক্টরে ব্যয় করছে এত অংশ, দ্বিতীয় সেক্টরে ব্যয় করছে এত অংশ, ব্যয় করার পর তার কিছু অবশিষ্ট সম্পত্তি ছিল, সেই অবশিষ্ট সম্পত্তির মূল্য দেওয়া আছে 1500 টাকা। তাহলে মোট সম্পত্তির মূল্য কত? আমরা প্রথমত বেসিক নিয়মটা আলোচনা করি। বেসিক, তাহলে আমরা মোট সম্পত্তি, মোট সম্পত্তির পরিমাণ বা মোট সম্পত্তি দুটাই লেখা যাবে এক ধরনের নর্মালি। তাহলে মোট সম্পত্তি 1, তাহলে উনি মোট সম্পত্তির এত অংশ ব্যয় করছে, কত অংশ? 3/7 অংশ ব্যয় করছে, তাহলে তার প্রথমবার ব্যয়, তাহলে মোট সম্পত্তির ব্যয় করছে এত অংশ, 1 গুণন 3/7 এত অংশ, তাহলে 3/7 আসে। তাহলে প্রথমবার তিনি এত ব্যয় করছে, ব্যয় করার পর আবারও বলতেছে করার পরে অবশিষ্টের, তাহলে অবশিষ্ট সম্পত্তির এত অংশ ব্যয় করে, তাহলে অবশিষ্ট সম্পত্তি আমরা বের করবো যে প্রথমবার ব্যয় এতটুকু ব্যয় করে বাদ দিলে, এতটুকু ব্যয় পরিমাণ যদি মোট সম্পত্তি বাদ দিয়ে অবশিষ্ট পাওয়া যাবে, তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট থাকে তার কত? অবশিষ্ট থাকে, তাহলে মূল সম্পত্তি 1, 1 থেকে আপনি একটা বাদ দিয়ে দিলাম, এর নিচে আছে 1 আর 7, 1 আর 7-এর লসাগু আমরা জানি 7ই হবে। তাহলে এর নিচে 1, 7কে ভাগ করে 7 × 7, 7 1 দিয়ে গুণ করলে 7 × 7 হবে, 7 7 মিলে গেলে থাকে 1, উপর আছে 3 দিয়ে দিলাম নর্মালি আমরা। তাহলে 7 থেকে যদি আমরা 3 বাদ দিই, তাহলে 4/7, 7 7 মিলে গেলে 1 ভাগ করলে একই হয়, একই জিনিস। তাহলে এত অংশ, তার অবশিষ্ট থাকে এত অংশ। তার পরবর্তী বলা আছে অবশিষ্টের এত অংশ ব্যয় করে উনি, ব্যয় করার দ্বিতীয় ব্যয় ক্ষেত্রে, তাহলে আমরা অবশিষ্টের এত অংশ ব্যয় করে, তাহলে দ্বিতীয়বার ব্যয় করে, তাহলে অবশিষ্ট কত পেলাম আমরা? এই অবশিষ্ট পেলাম এত, তাহলে এখান থেকে অবশিষ্টের এত অংশ ব্যয় করে, কত অংশ ব্যয় করে? এখান থেকে পেলাম আমরা 5/12 অংশ ব্যয় করে। তাহলে এইটা কাটাকাটি করলে 4 দ্বারা 12 করলে 4 3 4 12, 3 4 12, তাহলে আমাদের উপর থাকে 5, এই 5টাকে উপর থেকে যায়, আর 3 7 21, তাহলে এত অংশ তার কি থাকে? এত অংশ সে দ্বিতীয়বার ব্যয় করে। তাহলে দ্বিতীয়বার ব্যয় করার পর দেখলেন যে তার নিকট 1500 টাকা রয়েছে, তাহলে দ্বিতীয়বার ব্যয় করছে এত, তার দ্বিতীয়বার ব্যয় করার পর তার কিছু সম্পত্তি থাকবে, সেই অবশিষ্ট সম্পত্তির মূল্যই হবে 1500 টাকা। তাহলে আমরা আবার অবশিষ্টের দিকে, দ্বিতীয়বার অবশিষ্ট কত আসে? অবশিষ্ট, তাহলে আমাদের এই যে এখান থেকে এই দ্বিতীয়বার ব্যয় করছে কত টাকা? এত টাকা ব্যয় করছে, তাহলে অবশিষ্ট থাকবে, তাহলে এখানে অবশিষ্ট ছিল কত? এত অংশ সম্পত্তি, এত অংশ থেকে এত বাদ দিতে হবে, কারণ সে অবশিষ্টে এত ব্যয় করছে, তাহলে অবশিষ্ট ছিল তার 4/7 মাইনাস 5/21। তাহলে আমরা 7 আর 21-এর লসাগু বের করবো। 7 আর 21-এর লসাগু বের করার নিয়মটা হচ্ছে 7 21, এখানে আমাদেরকে 7 দিয়ে দেওয়া যাবে, 7 × 7 3 7 21, তাহলে 3 7 21 হবে। তাহলে আমাদের লসাগু হলো 3 7 21, তাহলে 7 দিয়ে 21 ভাগ করলে 3 7 21, 3 দিয়ে 4 গুণ করলে 3 4 12 মাইনাস 21 দিয়ে 21 ভাগ করলে 1 দিয়ে 5 গুণ করলে 5 × 5, তাহলে আমরা এখানে পেলাম
12 থেকে 5 বাদ দিলে থাকে 7, নিচে আছে 21, 7 দিয়ে 21 কাটলে থাকে 3 7 21, তাহলে থাকে 1/3, এত অংশ তার অবশিষ্ট থাকে। এটা অংশ, তার অবশিষ্ট এত অংশ থাকে, সেই অবশিষ্টের মূল্যই হচ্ছে, অবশিষ্টের মূল্যই হচ্ছে 1500 টাকা। তাহলে অর্থাৎ 1/3 অংশের মূল্য 1500 টাকা। ঠিক আমরা ঐকিক বেসিক নিয়ম যেটা, লিখতে পারি 1/3 এত অংশের মূল্য কয় টাকা বলেন? এত অংশের মূল্য হচ্ছে আপনার 1500 টাকা। তাহলে ঠিক এক অংশের মূল্য বা পুরা অংশের মূল্য, যেহেতু সম্পত্তি আমাদের মোট সম্পত্তি এক, এখানে মোট সম্পত্তি এক অংশ বা পুরা অংশের মূল্য, তাহলে পুরা অংশের মূল্যটা আসবে কিভাবে? 1500, 1500, এটা নিচে ভাগ যাবে, ভাগ গেলে আসবে 1/3। তাহলে 1/3 হওয়ার কারণে এটা হর যেহেতু ভগ্নাংশ আছে, এই জন্য হর ভগ্নাংশ থাকলে উপরে, এটা হরের ভগ্নাংশটা আমাদেরকে স্বাভাবিক সংখ্যা করতে হবে। 1500 গুণন 3 নিচে আছে, 3 যাবে উপরে, 1 উপরে আছে, 1 আসবে নিচে। তাহলে আমাদেরকে এটা গুণ অবস্থা আছে 3 আর 1500 গুণ অবস্থা আছে। তাহলে আমরা একটা টেকনিকে গুণ করব, 3 দিয়ে 45 গুণ করব, 3 15 45, আর থাকে 2 শূন্য, 2 শূন্য বসে দিলাম, এত টাকা। এটাই আমাদের অ্যান্সার। পরের অঙ্ক 4 নম্বর, 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? তাহলে আমাদের বুঝতে হবে এখানে সদস্য 3 জন, তথ্য দিয়েছে প্রত্যেক সদস্যের বয়স 21 বছরের উপর হবে, এর মধ্যে একজনের বয়স 21 সর্বোচ্চ হবে। তাহলে 2 জনের বয়স সর্বনিম্ন 21 হবে, আর একজনের বয়স যেটা থাকবে সেটা সর্বোচ্চ। তাহলে 3 জনের, আমার ছোট্ট অঙ্ক এটা, 3 জনের বয়সের গড় দেওয়া আছে 24 বছর। তাহলে আমরা 3 জনের মোট বয়সটা আগে বের করবো। তাহলে 3 জনের মোট বয়স আমাদের কত আসে? 24 গুণন 3, যেহেতু 3 জনের গড় ছিল 3 দ্বারা গুণন, 3 24 72। তাহলে 72 বছর হচ্ছে 3 জনের মোট বয়স। বিষয়টা হচ্ছে যে এখানে 3 জন সদস্য বলতেছে কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হবে, আর একজনের সর্বোচ্চ হবে। তাহলে একজনকে আমরা সরে রাখলাম, থাকবে 2 জন, 2 জনের বয়স 21 বছর হতে হবে, নিচে আসা যাবে না। 2 জনের 21 দোকানে 42, এই 42 মোট থেকে বাদ দিলে আমরা একজনের যে বয়স পাবো ওটাই সর্বোচ্চ। তাহলে আমাদের 2 জনের বয়স 21, 2 দ্বারা গুণ করেন, আসতেছে 42 বছর। তাহলে আপনি 42 বছর মোট থেকে বাদ দেন, তাহলে একজনের বয়স থাকবে ওটাই সর্বোচ্চ। তাহলে এখানে ধরেন, দুঃখিত ভুল আছে, 2 জনের বয়স এত, তাহলে আমাদের একজনের সর্বোচ্চ বয়স, মোট বয়স আমাদের, তাহলে মোট বয়স আমাদের 42, এই 42 থেকে 2 জনের সর্বনিম্ন বয়সটা বাদ দিয়ে দিলাম, 2 2 মিলে গেলে 0, 4 আছে, কত হলে 7 হবে বলেন? 3, তাহলে থাকে 30 বছর। এটা আমাদের আনসার। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? 3 দিনে একটি কাজের 1/18 অংশ শেষ হলে ওই কাজের, মানে আপনার যে মূল কাজ, ওই কাজের 4 গুণ কাজ করতে কতদিন লাগবে? খুব ছোট্ট একটা অঙ্ক। এই অঙ্ক মূলত আমরা বেসিক নিয়মটা করব, তারপর দেখি বেসিক নিয়মটা কিভাবে বের করা যায়। তাহলে 3 দিনে একটি কাজের এত অংশ করে, তাহলে আমরা জানি যে 1/18 অংশ কাজ করতে 3 দিন লাগে। তাহলে আমাদের পুরো কাজ করতে কয়দিন লাগবে? তাহলে দেখি আমরা পুরো কাজ করতে, অতএব পুরো কাজ করতে সময় লাগবে 3। তাহলে নিচে ভাগ আসবে, আমাদেরকে ভাগ আসে কত? 1/18। তাহলে তো ভগ্নাংশ থাকার কারণে ভাগটা উল্টে যায়, 18/1, 3 18 কত? 54। তাহলে 54 দিন লাগে, 54 দিন। তাহলে পুরো কাজ করতে 54 দিন লাগে। পরে বলা আছে ওই কাজে, মানে আপনি মূল পুরো কাজে, ওই কাজের 4 গুণ কাজ করতে কতদিন লাগবে? আপনার অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেছে। এখানে 4 দ্বারা গুণ করলে এক পুরো কাজ করে 54 দিন লাগে, তাহলে 4 দ্বারা গুণ করলে আপনার অ্যান্সারটা চলে আসবে। তাহলে ওই কাজে 4 গুণ করতে, ওই কাজ মানে মূল কাজে ওই 4 গুণ করতে সময় লাগে। তাহলে আপনি পুরো কাজ করতে 54 দিন, আপনি 4 গুণ, তাহলে 4 দ্বারা গুণ দিয়ে দেন, 4 4 16, 6 হাত থেকে 1, 4 4 16 হাত থেকে 4 5 20, 21।
21 দিন। এটা আপনার অ্যান্সার 21। অঙ্ক 6 নম্বর অঙ্ক, সেটা আমাদের অঙ্ক দেওয়া আছে 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত? আমাদের অঙ্ক কি চাইছে? পাশের হার। পাশের হার চাইছে আমাদের অঙ্ক, এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করি কতজন ফেল করছে। হ্যাঁ, তাহলে অঙ্কে দেওয়া হচ্ছে 80 জনের মধ্যে 44 জন ফেল করে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 80 জনের মধ্যে 80 জনের মধ্যে ফেল করে 44 জন। তাহলে অতএব একজনের মধ্যে ফেল করে, তাহলে কি হবে? একজনের মধ্যে অবশ্যই কম হবে, কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে 44 ভাগ 80 জন। তাহলে আমাদের কি আছে? পাশের হার। হার মানে কি? শতকরা। তাহলে আমাদের এখানে আনতে হবে 100 জনের মধ্যে ফেল করে। তাহলে যেহেতু একজনের মধ্যে ফেল করার কারণে কি হয়েছে? ভাগ হয়েছে। তাহলে 100 জনের মধ্যে ফেল হলে কি হবে? তাহলে গুণ হবে। তাহলে 44 গুণ 100 ভাগ নিচে 80। এই শূন্য কাটা। এটা আমরা 4 দিয়ে কাটতে পারি। 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 11, এটা 2 দিয়ে কাটলে 5। তাহলে আমাদের এই 11 দিয়ে 5কে গুণ করলে কি হয়? 5 11 55। এটা আমাদের কি বের হলো? ফেল বের হলো। এটা আমাদের ফেল বের হলো। কিন্তু আমাদের অঙ্কে কি চাইছে? পাশের হার। তাহলে 100 জনের মধ্যে ফেল করলে হচ্ছে 55 জন। তাহলে আমাদের এখানে পাশের হার বের করতে হবে। তাহলে 100 মাইনাস 55, এটা ছিল ফেল। তাহলে এটা ছিল ফেল। তাহলে কি হলো? 100 মাইনাস 55 বের হলে 45। এটা আমাদের কি হবে? পাস। এটা আমাদের পাস বের হলো। তাহলে অ্যান্সার আমাদের 45%। অঙ্ক 7 নম্বর অঙ্কটা দিয়ে কি বলতেছে? ধানের চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে কি পরিমাণ চাল আছে? সুতরাং আমাদের চাল বের করতে বলা হচ্ছে। চাল কি পরিমাণ আছে? কিন্তু অনুপাতের চাল আছে 7 এবং তুষ আছে 3। তাহলে আমরা যে বেসিক নিয়মে জানি যে অনুপাত দুটি যোগফল দিয়ে নেব। অনুপাত দুটির যোগফল। তাহলে 7 যোগ 3, অনুপাত দুটির যোগফল যদি 10 হয়, তাহলে 10-এর মধ্যে তো 7 আছে, 10-এর মধ্যে তো 3 আছে। তাহলে চাষে আমাদেরকে চাল, অনুপাতের চাল আছে 7। তাহলে আমরা চালের পরিমাণ চালের পরিমাণ, তাহলে চালের পরিমাণ 7। কত 7? 10-এর 7। তাহলে এই অঙ্কে শতকরা উল্লেখ নাই। নিবন্ধন কোশ্চেন যে 7 নম্বর অঙ্ক, আপনারা দেখতে পারবেন যে কোশ্চেন ফলো করে দেখতে পারবেন শতকরা উল্লেখ নাই। তবে এটা শতকরা উল্লেখ না থাকলেও অপশনে শতকরা অ্যান্সারটা বের করতে বলা আছে। 4টা অপশনে শতকরা দেওয়া আছে। তাহলে আপনি অনুপাতের যে সমষ্টি, এখান থেকে চাল পালেন 7, তাহলে 100-তে কত আছে এটা দেখে দেবেন। শুধু 100 দ্বারা গুণ দিয়ে দেবেন। 100 দ্বারা গুণ দিলে 10 10 100, 7 10 70। তাহলে 70%। আপনার অ্যান্সারটা হবে 70%। আছে যে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে আমাদের সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া নাই। গসাগুটা আমাদের বের করতে বলা আছে। গসাগুটা আমাদেরকে অ্যান্সারটা বের করতে বলা আছে। এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, একটা বেসিক আর একটা হচ্ছে অস্বাভাবিক টেকনিক। আমি আগে বেসিকে দেখাবো কিভাবে দেখানো যায়। তাহলে প্রথমত আমরা ধরি সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে, সংখ্যা তো দেওয়া নেই। তাহলে ধরি একটি সংখ্যা, কি বলো, একটি সংখ্যা ধরবো আমরা 5x, কারণ এখানে অনুপাত দেওয়া আছে 5, আমরা সংখ্যা ধরবো 5x। অপর সংখ্যা কত হবে বলো? এখানে অনুপাত দেওয়া 6, 6x, অপর সংখ্যাটা হচ্ছে 6x।
তাহলে সংখ্যা আমরা পেলাম, এই দুই সংখ্যার বের করতে হবে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা জানি লসাগু বের করার জন্য লসাগুতে লতে লঘু, মানে সংখ্যা লঘু ছোট বোঝায়, লসা সাধারণ, আর এটা গুণিতক বলা হয় তাকে। তাহলে সাধারণ, ছোট্ট সাধারণ গুণিতক, তাহলে ছোট সাধারণ গণিত মানে সবগুলো নিতে হবে, খালি একই ধরনের রাশিটাকে একবার নিতে হবে। তাহলে এর লসাগুটা আমরা বের করি, লসাগু। এই লসাগুটা কিভাবে বলো? তাহলে এই দুই সংখ্যা থেকে সব নিতে হবে, তবে একই ধরনের অনুপাতটা একবার নিতে হবে। তাহলে একই ধরনের অনুপাত আছে এক্স, আর একবার নিলাম এক্স, আর কি আছে তারপর 5 আছে, 5 নিতে হবে, তারপর 6 আছে, 6 নিতে হবে। তাহলে 5 6 30, 30 এক্স। এটুকু আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে লসাগু সমান অঙ্কে দেওয়া আছে 120। তাহলে এই জায়গায় আমরা সমান 120 লিখতে পারি। আমরা লসাগু যেহেতু 120, তাহলে এখানে 120 লিখতে পারি। তাহলে এক্স এর মান বের করবো আমরা। এক্স এর মান বের করার জন্য আমাদেরকে যে এক্স এর সাথে সহগ আছে, এই সহগটা ডান পাশে ধ্রুবকের সাথে ভাগ হবে। তাহলে এক্স ঠিকই রাখলাম, ডান পাশে ধ্রুবক আছে 120, এই 30টা ভাগ হবে সাধারণ সমাধানের নিয়ম অনুযায়ী। এইখানে কাটাকাটি করলে আমাদের কত আসে? 3 4 12। তাহলে এক্স এর মান আমাদের আলো, অতএব এক্স এর মান 4। তাহলে আমরা এই দুটি সংখ্যার এটা বের করবো গসাগু, গসাগুটাই বের করতে বলা হয়েছে। তাহলে এই দুটি সংখ্যার গসাগু যদি বের করি আমরা, তাহলে এখানে বের করি গসাগু। তাহলে গসাগু যদি আমরা বের করি, তাহলে সংখ্যা আমার দুটা, এই দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার গসাগু বের করব। তাহলে গসাগু আমি বলতেছি গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেই তো বড় যে দুটো রাশির মধ্যে থাকবে, একটার মধ্যে তাহলে সে বড় হবে না, সংখ্যায় বড় হলে বড় হবে না, দুইটা রাশির মধ্যে বা দুইটা পদের মধ্যে তার অবস্থান হতে হবে। তাহলে এই দুইটা পদের মধ্যে কোন উপাদানের অবস্থান আছে? এখানে 5 আছে, এখানে 5 নাই, 5 হবে না। এখানে 6 আছে, এখানে 6 নাই, 6 হবে না। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সুতরাং আমরা নিশ্চিন্তে বলতে পারি এক্স। তাহলে গসাগু হচ্ছে এক্স। এক্স এর মান আমরা বের করেছি কত? 4। এটা আপনার আনসার। অঙ্কে বলো। তো এইটার একটা অস্বাভাবিক টেকনিক আছে, অস্বাভাবিক টেকনিক। রেডি সবাই? সবাই বুঝতে পেরেছো অস্বাভাবিক টেকনিক কিভাবে দ্রুত অ্যান্সারটা বের করা যায়? তাহলে দুটি সংখ্যার অনুপাত 6:5:6 এবং তাদের গসাগু এত, লসাগু লসাগু এত, গসাগু কত? তাহলে এই দুই অনুপাতকে আমরা গুণ করব। গুণ করে আসলে কত? 5 6 30। তাহলে এই 30 দ্বারা আমাদেরকে লসাগুকে ভাগ করব। লসাগু আছে 120, সুতরাং এর গসাগু হবে 4। এই অস্থির টেকনিকে করলে, হ্যাঁ, অস্থির টেকনিকে যদি অঙ্কটা করা হয় তাহলে কিন্তু দ্রুত অ্যান্সারটা বের করা সম্ভব। 9 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে? তাহলে ক্ষুদ্রতম মানে আমি বলছি সংখ্যা লঘু, লসাগু বুঝবে আগে মাথার মধ্যে নেবেন, এটা লসাগু। লসাগু করতে হবে কার? 3 5 ও 9। এই লসাগুকে 3 দ্বারা 5 দ্বারা 9 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে, কিন্তু সমস্যা আমাদের 2 ভাগশেষ থাকতে হবে। এটার একটা টেকনিক দিচ্ছে, আর 2 ভাগশেষ থাকতে হবে। তাহলে ওই লসাগুর সাথে 2 যোগ করে দেবেন, তাহলে আপনি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আমরা করে দেখে দিই, এটার লসাগু কত হবে বলুন? বলি থেকে লসাগু কত হবে? এত। লসাগু বের করে জ্যামিতিক পদ্ধতি বের করার নিয়ম আছে 3 3 1 3 5 3 3 9। তারপর আর প্রয়োজন হয় না, এই যেহেতু মৌলিক সংখ্যা হয়ে গেছে আর যে ভাগ যাবে না। তাহলে এর লসাগুটা কত আসে? লসাগুটা আসে 3 5 15 3 15 45। তাহলে এর লসাগু 45। আপনি এখন নিজে দেখেন টেস্ট করা, 3 দ্বারা যদি 45কে ভাগ করেন, 5 দ্বারা 9 দ্বারা ভাগ করেন, পুরো ভাগফলটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু এখানে 17 2 ভাগশেষ থাকতে হবে। যদি 17 4 ভাগশেষ থাকতে হবে, 1 ভাগশেষ থাকতে হবে, আপনি যোগ করে দিচ্ছেন, যে ভাগশেষ চাবে সেটা আপনি যোগ করে দেন, এখানে 2 যোগ করে দিলেন। তাহলে সংখ্যাটা দাঁড়ালো 47। তাহলে 47 হবে ক্ষুদ্রতম সংখ্যা। এটাই হবে, এটাই অ্যান্সার, ক্ষুদ্রতম সংখ্যা। এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা 47। 10 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কে 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে, 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত? আমরা আগে মূল সংখ্যা বের করব, তারপর সেই সংখ্যাটি বিনিময় করে দেবো। একক স্থানীয় অঙ্ক দশকের স্থানে আনবো, দশকের স্থানীয় অঙ্ক একক স্থানে নিয়ে যাবো আমরা। তাহলে এখানে দশকের স্থানীয় অঙ্ক আমাদের দেওয়া আছে 3, কিন্তু এককের স্থানীয় অঙ্ক দেওয়া নাই।
এটা আমাদের বের করতে দশকের স্থানীয় অঙ্কে 3 গুণ একক স্থানীয় অঙ্ক। তাহলে খুব অসাধারণ টেকনিকে অঙ্কটা বের করা যাবে। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি, তাহলে দশকের স্থানীয় অঙ্কের মান লেখার জন্য আমরা 3 লিখলাম, কিন্তু এখানে দশকের মান আছে 10। দশক, এই 10টা আমাদের দশকের স্থানীয় মান 10, আর অঙ্ক আমাদের 3 দেওয়া আছে, 3 দিলাম যোগ। তাহলে একক স্থানীয় মান কত আছে? 1 থাকে। আমরা এই পাশে লিখতে পারি, এই পাশে লিখতে পারি 1। তাহলে একক স্থানীয় অঙ্কটা কত আমাদের? দশকের স্থানীয় অঙ্ক 3 গুণ, দশকের স্থানীয় অঙ্ক 3, তাহলে একক স্থানীয় অঙ্ক 3 গুণ করতে হবে। তাহলে এই 3 ও 3 দ্বারা গুণ করেন, 3 ও 3 দ্বারা গুণ করলে 3 গুণন 3, তাহলে কত হলো? 3 10 30 যোগ 3 3 9। তাহলে মূল সংখ্যা হলো আমাদেরকে 39। তাহলে মূল সংখ্যা 39 হলো। তাহলে এইটা সংখ্যা, এটাকে বিনিময় করে দেন, বলছে বিনিময়কৃত সংখ্যা। আমরা সংখ্যা পেলাম, এটাকে বিনিময় করে দেব। তাহলে বিনিময়কৃত সংখ্যা, বিনিময়কৃত সংখ্যাটা কি হবে? এই একক স্থানীয় অঙ্ক দশকের স্থানে আসবে, দশকের স্থানীয় অঙ্ক একের স্থানে নিয়ে যাবে। তাহলে 9 আছে একের ঘরে, 10-এর ঘরে নিয়ে এলাম। 3 আছে দশকের ঘরে, একের ঘরে, এককের ঘরে নিয়ে গেলাম। অ্যান্সার ক্লিয়ার? 11 নম্বর অঙ্ক এটা আমরা সমাধান করব। আমরা দুইটা নিয়মে সমাধান করব। এটা হচ্ছে বেসিক নিয়ম, আর একটা হচ্ছে অ্যাডভান্স নিয়মে সমাধান করব, শর্ট টেকনিকে। তাহলে প্রথমে আমরা বেসিক নিয়ম দেখি কিভাবে করা যায়। অঙ্ক কি দেওয়া আছে? x প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং এক্স ওয়াই ইকুয়াল 10 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? তাহলে আমাদের এটা অবশ্যই মান নির্ণয়ের সূত্রে ফেলতে হবে, যেহেতু মান চেয়েছে আমাদের। তাহলে মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এটা আমরা জানি হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে এটা আমরা মান বসায় দিই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 7, এর উপর স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান কি দেওয়া আছে? এক্স ওয়াই এর মান দেওয়া আছে 10। তাহলে আমরা এখানে 10 বসাই দিলাম। তাহলে কি হলো? 7 গুণন 7, তাহলে 7 গুণন 7 হলো 49 মাইনাস 4 গুণন 10, তাহলে 4 10 40। তাহলে 49 থেকে 40 মাইনাস করলে 9, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা আমরা দেখলাম হচ্ছে বেসিক নিয়ম সূত্র ধরে। এখন আমরা দেখবো শর্ট টেকনিকে কিভাবে করা যায়। শর্ট টেকনিক দেখি আমরা। শর্ট টেকনিক আমরা এভাবে করব, এক্স এর মান এবং ওয়াই এর মান এমন কিছু ধরবো যাতে 7 হয় এবং যোগ করলে 7 হয়, এবং এখানে এক্স এবং ওয়াই এর মান গুণ করলে 10 হয়। তাহলে এটা আমরা কি ধরতে পারি? এক্স এর মান 5 ধরতে পারি, যোগ ওয়াই এর মান 2 ধরতে পারি। তাহলে এখানে কি হলো? 7 হলো। আর এখানে আমরা ধরবো এক্স এর মান 5, এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা গুণ দিলাম, ওয়াই এর মান 2, তাহলে এটা কি হলো? 10। তাহলে দুটোর মান মিলে গেলেই আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা এখন এখানে কিসের মান নিতে চাইছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স এবং ওয়াই এর মান এখানে বসাই দিই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা এক্স এর মান কি ধরছিলাম? এক্স এর মান ধরছিলাম 5 মাইনাস ওয়াই এর মান কি ধরছিলাম? 2, এর উপর হোল স্কোয়ার। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? 3, এরপর হোল স্কোয়ার। তাহলে 3 গুণন 3 সমান 9। এটাই আমাদের অ্যান্সার। এই হলো টেকনিকে কিভাবে করা যায়। শর্ট টেকনিক দেখি আমরা। শর্ট টেকনিক আমরা এভাবে করব, এক্স এর মান এবং ওয়াই এর মান এমন কিছু ধরবো যাতে 7 হয় এবং যোগ করলে 7 হয়, এবং এখানে এক্স এবং ওয়াই এর মান গুণ করলে 10 হয়। তাহলে এটা আমরা কি ধরতে পারি? এক্স এর মান 5 ধরতে পারি, যোগ ওয়াই এর মান 2 ধরতে পারি। তাহলে এখানে কি হলো? 7 হলো। আর এখানে আমরা ধরবো এক্স এর মান 5, এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা গুণ দিলাম, ওয়াই এর মান 2, তাহলে এটা কি হলো? 10। তাহলে দুটোর মান মিলে গেলেই আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা এখন এখানে কিসের মান নিতে চাইছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স এবং ওয়াই এর মান এখানে বসাই দিই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা এক্স এর মান কি ধরছিলাম? এক্স এর মান ধরছিলাম 5 মাইনাস ওয়াই এর মান কি ধরছিলাম? 2,
এর উপর হোল স্কোয়ার। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? 3। এরপর হোল স্কোয়ার, তাহলে 3 গুণন 3 সমান 9। এটাই আমাদের অ্যান্সার। এই হলো পরের অঙ্ক 12 নম্বর বীজগণিত অঙ্ক। এই অঙ্কটা কি বলা আছে, এক্স ডিভাইডেড ওয়াই ইকুয়াল 2 ডিভাইডেড 3 হলে 6x প্লাস ওয়াই ডিভাইডেড 3x প্লাস 2y সমান কত, মানে এর মানটা কত। তাহলে আমরা জানি যে এখানে এর মানটা বের করতে গেলে প্রয়োজন আমাদেরকে এক্স এর মান, ওয়াই এর মান। কিন্তু এক্স আর ওয়াই এর মান এখানে কিন্তু দেওয়া আছে, ডাইরেক্টলি দেওয়া নাই। এটা আমরা বের করবো কিভাবে? যদি আমরা বেসিকে করি তাহলে এটার গুণ করতে হবে, দশাও করতে হবে, তারপর মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদন করতে হবে। সুতরাং আমরা বেসিক এই অঙ্কটা দেবো না, এটা আমরা দেব অসাধারণ একটা টেকনিকে, যে অঙ্কের দিকে তাকালে আমরা এই সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মানটা আমরা পাবো কোথায়? এখানে দেওয়া আছে দেখেন এক্স ডিভাইডেড ওয়াই, তাহলে এটা লব, এটা হর। লব আছে 2, হর আছে 3, তাহলে এক্স আমার লবের জায়গায় আছে, ওয়াই আছে হরের জায়গায়। তাহলে লবের জায়গায় কি আছে? 2। তাহলে আমরা এক্স সমান 2 লিখতে পারি, ওয়াই সমান আমরা লিখতে পারি 3। কেননা 3 লিখতে পারি? এক্স লবের জায়গায় আছে, এখানে লব আছে 2, ওয়াই হরের জায়গায় আছে, হর আছে 3, তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান 3। সুতরাং এই 2 আর 3 এই বের করতে বলছে, এর মান কত? এখানে মানটা স্থাপন করলে অঙ্কের সমাধান চলে আসবে। তাহলে আমরা দেখি এখানে 6 মানটা স্থাপন করি। তাহলে আমরা এখানে 6, এটা ঠিক আছে, এটা গুণ দিয়ে ফেললাম। এইটা এক্স এর মান কত আছে? এক্স এর মান এখানে 2, আবার যোগ, তাহলে ওয়াই এর মান এখানে আছে 3 এখানে স্থাপন করলাম। তাহলে এখন হরের কাজ 3, এক্স এর মান কত দেওয়া আছে? 2 স্থাপন করলাম, যোগ এই 2 অঙ্কের 2, ওয়াই এর মান কত দেওয়া আছে? 3 স্থাপন করলাম। তাহলে আমরা কি পাই? তাহলে আমরা যে সংখ্যাটা পাই 3 দোকান 6 দোকানো 12 যোগ 3, 3 দোকানো 6 যোগ 6, তাহলে 12 আর 3 15, যোগ করলে হয় 15 ডিভাইডেড 6, 6 হয় 12। 3 দ্বারা কাটাকাটি করি, 3 5 15, 3 4 12, থাকে আমাদের কি 5 থাকে লবে, হরে থাকে 4, এটাই অ্যান্সার। 13 নম্বর অঙ্কে আমাদের বলা আছে সূচকের অঙ্ক। 3 ইন্টু বা গুণ যেটাই বলেন 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 9 এর উপর পাওয়ার আছে এক্স প্লাস 4 হলে এক্স এর মান কত? আমাদের এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই এক্স এর মানটা বের করবো। তাহলে সূচকের ক্ষেত্রে আমরা যেটা জানি, বাম পাশে ও ডান পাশে যে বেসটা থাকবে এই বেস একই হলে এই বেস দুটাকে অপসারণ করা যায়। তাহলে আমরা দেখি এখানে বেস মিল না, এখানে বেস মিল না থাকার কারণে আমরা মিল করে নেব কিভাবে। 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 9 এক্স প্লাস 4। তাহলে আমাদের এই বেসটাকে মিল করবো কিভাবে? এই বেসটা আমরা মিল করবো কিভাবে? মিল নাই, একই হলে অপসারণ হয়, প্রথমে বলছি। মিল নাই, আমরা মিল করে নেব অঙ্কের সমাধান দিয়ে। তাহলে আমরা জানি এখানে 3-এর আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, উৎপাদক নেই। 27-এ কিন্তু সাধারণ উৎপাদক আছে, কি আছে সেটা? উৎপাদক আছে বা পাওয়ার করলে যেটাকে বলা হয় 3, 3 3 3 9, 3 9 27। তাহলে কয়টা 3 পেলাম আমরা? 3টা 3 পেলাম, 1 2 3, তাহলে 3 3 9, 3 9 27। তাহলে একটা 3 লিখে ওপরে আমরা কি করব? 3 পাওয়ার দেব। পাওয়ারটা কিন্তু এই পাওয়ারটা গুণ হবে, একবারে আমি করে দেখাচ্ছি এটা। তাহলে এই পাওয়ার, এখানে 3 পাওয়ার আছে, এখানে গুণ অবস্থা আছে এক্স, সুতরাং এটা একবারে 3x লিখলে সবচেয়ে ভালো হবে, 3x। তাহলে তারপর যেটা আছে আমাদেরকে 9 কিন্তু সাধারণ গুণনীয়ক আছে। তাহলে 9-এর ক্ষেত্রে আমাদেরকে 3 3 3 9, কয়টা 3 পেলাম? 1 2, দুইটা 3। তাহলে একটা 3 লেখার পর পাওয়ার উপরে দেবো, 3-এর উপর 2 দেবো, মানে দুইটা 3 আছে। তাহলে ওই পাওয়ারটা আমার একবার না করে এটাকে পাওয়ারের সাথে গুণ অবস্থা আছে, গুণ দিয়ে ফেললাম, আমরা এইটা করে ফেললাম। তারপরের লাইনে কি আসে দেখা যাক। তাহলে এইখানে 3, এখানে 3, সূচকে এখানে মাত্রা আছে 1, সূচকের পাওয়ার কিছু না থাকলে 1 ধরতে হবে, আর এই সূচকের পাওয়ার আছে 3x। তাহলে এখানে আমরা একটা, যেহেতু বেস দুটো মিল আছে, একটা লিখলাম, তাহলে 3x, আর এখানে যেহেতু পাওয়ার 1 আছে, এটা কাল্পনিক 1 আছে, ওই একটা আমরা যোগ দিয়ে দিব। যোগ দিয়ে দেওয়ার পর ইকুয়াল, তাহলে এইখানে যে এই যে পাওয়ার, এটা পাওয়ারের গুণ আছে, উপরে গুণ অবস্থা আছে, দুইটা গুণ অবস্থা আছে, ঠিক আমরা এর সাথে গুণ করে দেব। 3
2x প্লাস 4 দোকানো 8। তাহলে আমরা এবার দেখি যে এই পাশের বেস এই পাশের বেস, সূচকের দুই বেস মিলে গেলে দুটোই অপসারণ হয়ে যাবে। তাহলে আমরা দুইটা বেসই মিলে গেছে, দুটোই অপসারণ করে দিলাম। তাহলে আমরা পাওয়ারটাকে আছে কি 3x থাকলে আমাদের 3x যোগ 1 ইকুয়াল 2x প্লাস 8। তাহলে আমরা এখানে সাধারণ সমাধান করলে অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। তাহলে এই যে এই 2xটা আমাদের বাম পাশে, এই যে x এর মান বের করার জন্য বাম পাশে আনবো, আর যেটা ধ্রুবক সংখ্যা সেটা ডান পাশে দিব। তাহলে বাম পাশে আছে 2x, এটা ডান পাশে আছে 2x, তো বাম পাশে পার করে তাহলে এটি প্লাস থাকার কারণে মাইনাস হবে। তাহলে এখানে 3x 2 এর আগে প্লাস আছে মাইনাস 2x ইকুয়াল 8 এর পাশে থেকে গেল। এখানে একটা পার করব ডান পাশে, একের আগে কি আছে প্লাস, পার করলে হবে মাইনাস। তাহলে আমরা কি পেলাম, এই 3x থেকে 2x বাদ দিলে সবসময় 1x, 8 থেকে 1 বাদ দিলে 7। সুতরাং x এর মান এখানে বের করতে বলছি, x এর মান কত, x এর মান কত, x এর মান কি পেলাম 7। এটাই আমাদের অ্যান্সার। 14 ও 15 নম্বর, 14তে আছে লগের অঙ্ক, 15তে আছে সূচকের অঙ্ক। তাহলে আমরা লগের অঙ্ক জানি, সূচকের অঙ্ক তো আবার দেখাচ্ছি। আগে লগের অঙ্কটা দেখাই। লগ দেখানোর আগে, লগের অঙ্ক দেখানোর আগে লগে একটু বেসিক আলোচনা করবো যে লগের বেস কোনটা, বোক কোনটা, মাথা কোনটা। তাহলে আমরা এখানে ধরলাম লগ, এটা হচ্ছে কি পা, এটা হচ্ছে পা বা বেস, ইংরেজিতে বলা হয় বেস, বাংলাতে বললাম পা। বাংলাতে দেখে দিই, পায়ের পর পর বুক বরাবর থাকে বি, এটা হলাম বুক, বুক এইটা লগের বুক। বুকের ওপর থাকে মাথা, আমাদের মাথা থাকে না, মাথা ধরলাম সি। সাধারণত পায়ের মধ্যে থাকে বুক, বুকের ওপর থাকে মাথা। এইটা বোঝার জন্য জাস্ট এই মাথাটা লগের সামনে চলে আসে, কোথায় আসে সামনে চলে আসে সি। তাহলে মাথা জুড়ে লগের থাকে, লগের সামনে আসবে। আর পা আর বুক লগের লগের পরে থাকবে। তবে পা আর বুক একই হলে মান হবে 1, কাটাকাটি করলে তখন এখানে লগের মান হবে 1। আমি দেখে দিচ্ছি। তাহলে এই যে তাহলে একইভাবে লিখি লগ 2, এটা ধরলাম 2, তাহলে মাথা ধরলাম 2, 2 না ধরে এখানে ধরলাম 8। তাহলে আমরা মাথা দেওয়া থাকবে না, লগের উপর যে মাথা, এটা আমরা বের করে নেব। কিভাবে বের করে নেব, লগ 2 এই 8-এর সাধারণ উপাদান কত, 2, 2 দোকানো 4, 4 দোকানো 8, কয়টা 2 পেলাম, 1টা 2টা 3টা। তাহলে ঠিক এখানে বুক বরাবর 2 লিখলাম। তাহলে এই 2 এর উপর 3 পাওয়ার দিলি, 3টা 2 আছে যেহেতু পাওয়ার 3 দিয়ে আমরা দেখে দিলাম। তাহলে এটা কি হলো লগের পা, এটা হলো লগের পা, এটা হলো বুক, এটা হলো মাথা। মাথা কোথায় আসবে আমি বলেছি, মাথা আসবে লগের সামনে, মাথাটা আসবে লগের সামনে 3, মাথাটা লগের সামনে আসবে। তাহলে লগের সামনে চলে আসবে। আর এই বেস দুটো পা আর বুক মিলে গেলে লগের মান হবে 1। তাহলে 3 গুণন এই পুরাটার মান, পা আর বুক মিলে যাওয়ার কারণে লগের মান হবে 1। তাহলে এটা হবে 3 একটি 3। ক্লিয়ার, পা আর বুক মিলে গেলে এই পুরা লগের মান হবে 1, আর মাথাটা আসবে লগের সামনে। তাহলে আমাদের লগ বেস হচ্ছে 2 বা পা। তাহলে বুক আছে কত, বুক আছে 1/32, ব্র্যাকেট দিলাম ভগ্নাংশ থাকার কারণে। তাহলে লগের পা বুক মাথা কিন্তু নাই, যে মাথাটা পাবো আমরা সামনে আসবে লগে, মাথা না থাকার কারণে ঠিক এটার আমরা সাধারণ যে গুণনীয়ক বা উৎপাদক বের করে নেব। ভগ্নাংশ আছে, এটা লব এটা হর, তাহলে এই হরের যে 32-এর ভগ্নাংশ বা উৎপাদক বের করা যায়। তাহলে আমরা লগ এটা লিখলাম লগ বেস 2। তাহলে এই 32কে আমরা ভাঙাই এভাবে, 32কে ভাঙালে কত পাবো, 2, 2 দোকানো 4, 4 দোকানো 8, 8 দোকানো 16, 16 দোকানো 32, 2 দোকানো 4, 4 দোকানো 8, 8 দোকানো 16, 16 দোকানো 32। তাহলে কয়টা 2 আছে এগুলি, 1, 2, 3, 4, 5, 5টা 2 আছে। তাহলে আমরা ঠিক 2 এর ওপর 5 দিয়ে দেবো। এখানে 2, 5টা 2 থাকার কারণে পাওয়ার 5। তাহলে এখানে ভগ্নাংশ অবস্থা আছে, এখানে মাপ, হ্যাঁ
তাহলে আমাদেরকে এটা বোক পেলাম, লগের পা পেলাম, বোক পেলাম, মাথা কিন্তু পাইছি আমরা, সেটা ভগ্নাংশ আকারে আছে। কিন্তু এই ভগ্নাংশটা আমরা আগে মুক্ত করবো কিভাবে? লগের এখন যোগ আর লগের গুণ আর ভাগের কাজ করতে হয়। লগের গুণ থাকলে হয় কি, লগের গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে ওই অনুযায়ী যে এখানে লগের ভাগ আছে, তাহলে ঠিক আমাদের বিয়োগ হবে। তাহলে এই যে ভগ্নাংশ থাকার কারণে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া হবে। আমি ওটা পরবর্তী একটা বিষয় দেখেছি, এটা লগ, লগ আছে এ, এখানে বি, তাহলে বুক আছে এখানে আমরা ধরলাম 1/a। তাহলে এটা যে ভাগ আছে, তাহলে ভাগ থাকার কারণে আমরা লগ এখানে লিখলাম লগ এ, এখানে বুক লিখলাম, এই ভাগ থাকার কারণে মাইনাস হয়, -a। তাহলে এখানে পা, এটা বুক, এটা মাথা আসবে লগের সামনে। তাহলে এ যদি আমরা সামনে আসি, এ যদি সামনে নিয়ে আসে তাহলে -a আসবে, যেহেতু এর আগে মাইনাস আছে। তাহলে এইটা একটা যখন বেস একই হতো তখন কেটে যাবে। তাহলে আমরা দেখি এই যে ভাগ আছে, ভাগ থাকার কারণে মাইনাস হবে, লগের ভাগ মানে মাইনাস, আর লগের গুণ মানে যোগ। তাহলে আমরা এখানে লগ লিখে লিখলাম লগ বেস 2, এটা বুক, পায়ের পর বুক বা বেজের পর এটা বুক, তাহলে এটা ভাগ থাকার কারণে -5। ক্লিয়ার? এ পর্যন্ত বোঝা গেছে তো? এ পর্যন্ত বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে আমরা কি বলছি, লগের মাথা আসবে সামনে, এটা আসবে সামনে, তাহলে এটা পা, বুক, মাথা, এটা আসবে সামনে, সামনে কি আছে -1, কারণ 5 এর আগে মাইনাস আছে। তাহলে আমি বলছি যে লগের বেস এবং বুক, লগের বেস এবং বুক বা বেস এবং চলক আর একটা পাওয়ার, আমি মনে রাখার জন্য পা, বুক আর মাথা বলছি। তাহলে লগের বেস এবং চলক একই হলে এই পুরো লগের মান হয় 1। তাহলে আমরা এখানে -5 ইন্টু এই পুরো লগের মান হবে 1 দিয়ে ফেললাম। তাহলে অ্যান্সারটা আমরা কি পেলাম? -5। এটাই অ্যান্সার। 15 নম্বর অঙ্ক দেখি। 15 নম্বর কি চাচ্ছে? সূচকের অঙ্ক। এটা হচ্ছে সূচকের অঙ্ক। তাহলে সূচকের অঙ্ক এটা আছে a পাওয়ার কিউব, কিউবের উপর আবার ঘন আছে, ঘন কিউব, তারপর আর একটা ঘন কিউব আছে। তাহলে এর উপর দুটা ঘন কিউব আছে। আমরা এটা যদি স্বাভাবিক বেসিকে করি আর যদি অসাধারণ টেকনিকে করি, তাহলে অসাধারণ টেকনিকে দ্রুত হবে। বেসিকে দেখে দিচ্ছি, বেসিকে দেখালাম আমরা ঠিক রাখলাম। এর উপর পাওয়ার কি আছে? 3। তাহলে এই যে ঘন ভেতর থেকে আমরা কাজ করবো, এটার থেকে কাজ করবো, পড়তে যাবো। তাহলে এই ঘন কিউবের মানটা কত? এই ঘন কিউবের মান আমরা বুঝবো কিভাবে? আমি এখানে বোঝানোর জন্য বিষয়টা বলতেছি। এ রুট, তাহলে আমরা এ রুটের মান, এখানে এ রুট মানে 2, তাহলে এর মান হবে কত? এখানে 1/2। যদি এ এভাবে দিয়ে থাকি 5 দিই, তাহলে কত হবে বলো? এ ঠিক থাকতে হবে এবং এটি 1 ঠিকই থাকবে। এ পাওয়ার 5 আছে, এখানে 5 হবে। অনুরূপভাবে এ পাওয়ার 7 লিখি আমরা, তাহলে এ ঠিকই থাকতে হবে 1, আর এই 7-এর কারণে 7টা নিচে ভাগ হবে। অর্থাৎ এই √7 এর মান এত, √5 এর মান এত, আর স্কোয়ার রুট কিউব, দুঃখিত রুট স্কোয়ার এর মান এত। তাহলে এখানে দেওয়া আছে রুট কিউব, তাহলে এটা ঠিক রাখলাম। এর মানটা কত আমাদের? এর মানটা কত? এর মান আমরা বসে দেবো। এর মান আমরা ব্র্যাকেটে দিই, বোঝানোর জন্য ব্র্যাকেট দিলে বুঝতে পারা সুবিধা হবে। তাহলে গুণন কি থাকে? এটার মান হচ্ছে 1/3। কোথায় পেলাম 1/3? ঠিক এরকম মানটা বের করে আমরা বুঝবো এটা এই কিউব 1/3, রুট ঘন কিউবের মানই 1/3। তাহলে আমরা এই কাজটা একবারে করি, ভেঙে ভেঙে করে বুঝতে সুবিধা হবে। তাহলে এই 3 কিন্তু গুণ অবস্থা আছে, তাহলে 3/3 1 হবে, সুতরাং এ, তাহলে 1 পেলাম, ভেঙে দিই 3/3 1 হয়ে থাকবে, সুতরাং এ উপর পাওয়ার কিছু নাই, 1 আছে, 1 দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু বলছে আরেকটি ঘন, ওপর আরেকটি ঘন আছে, এরপর আরেকটি ঘন আছে, এই ঘনটার মান কত? তাহলে আমরা নর্মালি এই ঘনর মান, যে মানটা পাওয়া যায় ঘনর মান 1/3, এখানে ফাংশনের বলে দেখে দিলাম, যেখানে দেখে দিলাম, তাহলে উপর ঘনর মান এ 1/3, সুতরাং এটাই অ্যান্সার। এটা একটা শর্ট নিয়ম যদি দেখি, যদি এভাবে কিউবের মান অতটুকু না বসে, বিস্তারিত না আলোচনা করো, শর্ট নিয়ম দেখি, মান বের করতে হবে এ, তাহলে আমরা এখানে সমান রাখলাম, তাহলে এ কিউব, তাহলে এই 3 সমান ঘন কিউব, 5 সমান ঘন 5, তাহলে সুতরাং এই 3 আর এই 3 একই আছে, এই 3 তুলে দিলে এই 3 উঠে যাবে, ঘন 3 এর মানে তো ঘন কিউব, তাহলে 3 এর মানে ঘন কিউব, এটা তুলে দিলে আমাদের পাওয়ার তুলে দিলে এই ঘন কিউবটা উঠে যায়। তাহলে এর উপর থাকে কি বলো? এর উপর থাকে আরেকটা ঘন কিউব, তাহলে ওই ঘন কিউবের মান আমরা বসে দেবো 1/3, দ্যাট মিনস এটা অ্যান্সার। আমরা 16 নম্বর অঙ্কটা দেখি। এটা আমাদের চেয়েছে হচ্ছে উৎপাদক। অঙ্ক দেওয়া আছে x² - y²,
প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক। এর একটি উৎপাদক তার মানে কি এখানে দুটো উৎপাদক বের হবে, আমাদের যে কোনো একটা উৎপাদক নিয়ে অ্যান্সার করতে হবে, মানে অপশনে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে আমরা দেখি উৎপাদকটা বের করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল, তাহলে আমরা উত্তরক বের করবো। তাহলে এক্সটা আমরা এক্স স্কোয়ার রাখবো, আর এখানে মাইনাস কমন নিলে কি হবে, ওয়াই স্কোয়ার, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে 2y, এখানে মাইনাস আছে এখানে প্লাস 1 হবে, মানে এই ওয়াই এই মাইনাসের কারণে এগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা কি বের করতে পারি এখান থেকে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এটার আমরা সূত্র বের করতে পারি, যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি হচ্ছে, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা এখন আমাদের উৎপাদক করতে হচ্ছে। তাহলে এটা আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা এ ধরলাম, এইটুকু ধরলাম আমরা বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আমরা সূত্রটা ফলাই, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, আচ্ছা সূত্রের প্লাস দিলাম, এই প্লাস এখানে এখানে দিলাম সূত্রের প্লাস, ওয়াই মাইনাস 1 এটা হচ্ছে বি, এইটুকু হচ্ছে বি। তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপরে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ কি ছিল, এক্স মাইনাস ওয়াই, এখানে কি আছে মাইনাস 1, তাহলে মাইনাসের কারণে প্লাস 1। তাহলে এটা আমাদের কি বেরোলো, দুটো উৎপাদক। এই দুটো উৎপাদক বেরোলো, কিন্তু আমাদের অপশনে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। যদি অপশনে এটা থাকে তাহলে অ্যান্সার এটা, আর যদি অপশনে এটা থাকে তাহলে অ্যান্সার আমাদের এটা। এর অঙ্ক 17 অঙ্কে বলা হচ্ছে 16 মাইনাস 4x স্কোয়ার এবং 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত। তাহলে আমাদেরকে এর বের করতে হবে গসাগু। তাহলে গসাগু বের করার দুটো নিয়ম আছে। সেটা হচ্ছে যেহেতু এখানে এক্স একটা অজ্ঞাত রাশি, দুই রাশির মধ্যে এক্স অজ্ঞাত রাশি, তাহলে ডাইরেক্টলি সংখ্যার গসাগু আমরা যেভাবে বার করি এভাবে সেটা বের করা যাবে না। আগে এই রাশির কাজ করতে হবে, এই রাশির সমাধান করতে হবে, তারপর আমাদের গসাগু বের করতে হবে। তাহলে আমরা একটা বেসিক নিয়মে দিই, বেসিক নিয়মের পর আমরা অসাধারণ একটা টেকনিক দেখবো, যেটা অঙ্ক না করে উত্তর দেওয়া যায়। আগে আমরা বেসিক নিয়মটা দেখি। তাহলে প্রথম রাশি কি আছে, 16 মাইনাস 4x স্কোয়ার। তাহলে আমাদেরকে 16 এটাকে কমন যাবে, এখানে 16 আছে এখানে 4 আছে, তাহলে দুইটা পদের মধ্যেই এমন সংখ্যা দ্বারা কমন করা যায়, যদি যায় কমন করা তাহলে কমন নিতে হবে। তাহলে 4 এখানে কমন নেই, এখানে থাকে 4, 4 4 16, ঠিক মিলে গেছে, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তাহলে মাইনাস, তাহলে এই 4 দ্বারা এই 4x স্কোয়ারকে ভাগ করলে 4 4 কেটে যায়, থাকে x স্কোয়ার থাকে। তাহলে আমরা এখানেও কিন্তু 4-এর বর্গ আছে, এই 4-এর বর্গটা আমরা করি। 4-এর বর্গ করলে এখানে 2, 2-এর উপর 2, 4কে ভাঙলে 2 দোকানে 4, তাহলে 2টা 2 আছে, তাহলে একটা 2 লেখার উপর আর একটা 2 লিখলাম, তাহলে 2 দোকানে 4, আর এখানে যা আছে তাই x এর উপর পাওয়ার x থাকে। তাহলে আমাদেরকে 4 এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করতে হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা a প্লাস বি, 2a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সুতরাং x প্লাস 2 লেখা যাবে, সমস্যা নেই, আমি সাজে লিখে দিচ্ছি, পরে সাজে লেখা যাবে, একবার লেখা যাবে x প্লাস 2 ইকুয়াল, তাহলে এটা কিন্তু সাজে লেখা যায় না, তাই মাইনাস আসবে, প্রয়োজন নেই, 2 মাইনাস x ঠিক রেখে দিলাম আমরা। তাহলে প্রথম রাশির কাজ আমাদের শেষ। দ্বিতীয় রাশির কাজটা কি বলতেছে, দ্বিতীয় রাশি আছে আমাদেরকে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24
তাহলে আমার এই প্রথম রাশির মধ্যে দ্বিতীয় রাশির কাজ করি, তাহলে দ্বিতীয় রাশির কাজ করতে গেলে এখানে 6, এখানে 24, এখানে 24, তাহলে অবশ্যই 6 দুইটা 24 আমার ভাগ যাবে। তাহলে 6 আমরা কমন নিলাম, থাকে কত এক্স স্কোয়ার প্লাস, তাহলে 6 দিয়ে যদি 24 ভাগ করি 4 6 24, এক্স ঠিকই থাকা যাবে প্লাস, আবারও এই 6 দিয়ে যদি 24 ভাগ করি 4 6 24, তাহলে আমরা এটা একটা রাশি পেলাম। এই রাশির কিন্তু উৎপাদক হয়, যতক্ষণ উৎপাদক হবে ততক্ষণ আমাদের উৎপাদক করতেই হবে। এই রাশির উৎপাদক আমরা করি, তাহলে এক্স উৎপাদক করার জন্য প্লাস, তাহলে এই 4x কে এমনভাবে ভাঙাতে হবে, তাহলে এখানে প্লাস আছে প্লাসই হবে, দুইটা যোগ করলে যখন 4x হয়, তাহলে আমরা দেখি 2x ধরি, 2x প্লাস 2x, তাহলে 2x 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 যোগ করলে 4x মিলে গেছে, তাহলে থাকে কি প্লাস 4। তাহলে এই মিলে যাওয়ার কারণে এই দুটো পদ হলো, এখানে একটা পদ এখানে একটা পদ, সুতরাং উৎপাদন করার পর এই দুই পদের মধ্যে কমন আসবে, এই দুই পদের মধ্যে কমন আসবে, তাহলে আমরা এখানে কমন নেব, এটা আমরা কমন নেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দরকার। তাহলে এখানে x থাকে, তাহলে 1x কমন নিলাম, থাকে 1x, তাহলে এই x দ্বারা যদি এই 2x কে ভাগ করি, x কাটা যায়, থাকে 2 প্লাস 2, এখানে প্লাস, তাহলে এখানে আমরা একটা সময় কমন নিতে হবে, জানি এটার মধ্যে ভাগ যাবে, তাহলে 2 তো ভাগ যাবে 4-এর মধ্যে, তাহলে 2 কমন নেওয়া যায়, তাই কত x প্লাস 2 2 কেন 4। তাহলে আমি উৎপাদন করার পর এই দুই ঘরে এই দুই ঘরে মিল আছে, তাহলে এই দুই ঘরে যে কোনো এক ঘর কমন নিই, কমনের পর যেটা থাকবে সেটা আমরা আরেকটা পদ করে দেবো। তাহলে এইটা সেকেন্ড ব্র্যাকেট x প্লাস 2, এই দুই ঘরের এক ঘর কমন নিলাম, তাহলে থাকতেছে x প্লাস 2 থাকে, আরেক ঘরে থাকে আমাদের আরেকটা পদ বা একটা রাশি, আরেকটা উৎপাদক থাকে প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম আমরা। তাহলে ঠিক আমরা এই সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই, প্রয়োজন হয় না সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট তুললে আমরা প্রায় 6, এখানে x প্লাস 2, এখানে থাকছে x প্লাস 2। সুতরাং এখন আমাদের দুইটা রাশির কাজ করা কমপ্লিট। তাহলে বের করতে হবে গসাগু। গসাগু বিষয়টা হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তবে গরিষ্ঠ মানে বড় বোঝানো হয়, বড় তো সেই যে দুইটা পদের মধ্যে থাকবে, তিনটা পদের মধ্যে থাকবে, অর্থাৎ সমগ্র পদের মধ্যে যার অবস্থান সেই বড়। তাহলে আমার পদ পাশে কয়টা, একটা দুইটা, দুইটার মধ্যে একই ধরনের উপাদান কি, একই ধরনের উপাদানটা হবে গসাগু। তাহলে আমাদের কি এখানে 6 আর এখানে এই রাশিতে আমরা পুরোটাই পেলাম কত, এত, এই রাশি পুরোটা পেলাম এত। তাহলে এখানে 4 আছে, এখানে 6 আছে, 4 আর 6 এর গসাগুটা কি হবে, 4 আর 6 এর গসাগু এটা, এই 4 আর 6 এর গসাগু আমাদের 2 হবে। কিভাবে 2 হবে, এটাকে এক্সট্রা করলে, এটাকে 4 যদি আমরা ভাঙাই, এটা আমরা আবার ভাঙা দিই, 4 যদি আমরা ভাঙা নিই, 4 4 ভাঙা নিলে আমরা দেখি 2 2 কেন 4, 6 ভাঙা নিলে 3 2 কেন 6। তাহলে আমরা বলছি গরিষ্ঠ সাধারণ গুণক সেই তো বড়, যে দুটো রাশির মধ্যে থাকবে, 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নেই, সুতরাং 2। তাহলে এর গসাগুটা আমাদের হচ্ছে 2। আমরা গসাগু লিখতে পারি, কি লিখতে পারি 2। তাহলে 2 লেখার পর এটা আমরা এটা একটা গসাগু হয়ে গেছে, তাহলে থাকে কি x প্লাস 2 x 2 মাইনাস 6, x প্লাস 2 x প্লাস 2। আবার ওই রকম করে গসাগু বের করতে হবে, যে গসাগু দুইটা রাশির মধ্যে থাকতে হবে, এখানে আছে x প্লাস 2, তাহলে এখানে আছে x প্লাস 2, এটা x প্লাস 2, এটা x প্লাস 2, এখানে 2 মাইনাস x, এখানে x প্লাস 2 মিল নাই, সুতরাং যেটা মিল আছে সেটা আমরা নিয়ে নেবো। x প্লাস 2 এখানে আছে, x প্লাস 2 এখানে আছে, তাহলে একটা x প্লাস 2 নিতে হবে, x প্লাস 2, এটা আমাদের কিন্তু গসাগু, এটা আমাদের গসাগু, এটা আমাদের গসাগু। অপশনে যেটা থাকবে, অপশনে আছে এটা আমাদের গসাগু, এটা অপশন। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে অঙ্ক এতক্ষণ পুরো অঙ্ক করার পর আমরা গসাগু পেলাম, সেটা আমরা অ্যান্সারে কালেক্ট করে ফেললাম, কিন্তু অঙ্ক না করেই আমরা সঠিক অপশনটা কিভাবে দেখব সেটা আমি দেখাচ্ছি এবার, যেটাকে বলা হয় অসাধারণ টেকনিক। সাধারণ টেকনিক নয়, এটা আমরা শিখলাম বেসিক অঙ্ক করার কারণে। পরীক্ষায় তো বেসিক অঙ্ক করা যাবে না, এতটুকু জায়গা পাওয়া যাবে না, সময় পাওয়া যাবে না। তাহলে আমরা দেখি বেসিক বাদ দিয়ে কিভাবে অঙ্ক না করেই অসাধারণ টেকনিক দিয়ে এর অ্যান্সারটা করা যাবে। তাহলে আমাদেরকে বের করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই সংখ্যার আগে আর এই সংখ্যার আগে কোনো কমন আছে তো, অবশ্যই কমন আছে, 4 এখানে কমন থাকে 4, থাকে x স্কোয়ার, এর মধ্যে কাজ করা লাগবে না, এখানে 6 কমন নিলাম, থাকে x স্কোয়ার প্লাস 4 6 24, 4x প্লাস 4 6 24 শেষ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে 3টা অপশন আছে, এ বি সি ডি, 3টা অপশনের আগে আমাদেরকে এই যে 4 আর 6
এই 4 আর 6 এর গরিষ্ঠ সাধারণ গুণক তো অবশ্যই কিছু হবেই। তাহলে 4 আর 6 এর গরিষ্ঠ সাধারণ গুণক যেটা হবে, এই অপশন আগে কিছুই নেই, কিছুই নেই, শুধু এই রাশিগুলার যেটা পাওয়া যায় সেটা দেওয়া আছে, কিন্তু এর আগে তো কিছুই নাই, এই তিনটার আগে কিছুই নেই, কিন্তু এর আগে 2 আছে। তাহলে আমরা 2 এটা হবে অঙ্ক না করে অবশ্যই 2 হবে। কিভাবে? এই ডি নম্বর অবশ্যই হবে, কারণ এই 4 আর 6 এর গসাগু যেটা আসবে কিছুটা আসবেই, সেইটা 3 আসুক বা 4 আসুক বা 5 আসুক, তাহলে এখানে আর কিছুই নেই, এগুলো আগে দিয়ে কোনো সংখ্যাই নাই। সুতরাং এ আমরা সহজে বাদ দিয়ে ফেলবো, বিও সহজে বাদ দিয়ে ফেলবো, সিও সহজে বাদ দিয়ে ফেলবো। তাহলে এখানে 2 হোক 4 হোক 5 হোক যা থাকে থাক, এর আগে একটা সংখ্যা আছে, সুতরাং এই 2 রাশির গসাগু সেটাই হবে। আমরা না করে ডি কি কাট করে ফেলবো। ক্লিয়ার? বোঝা গেছে? অসাধারণ টেকনিক। আমরা দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে? দুইটি রশ্মি বা দুইটি রেখাংশ দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণকে এক সরল কোণ, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, এই 180 কোণ থেকে 60 ডিগ্রি কোণ বাদ দিলে যে কোণ পরিমাণ থাকবে সেইটা কি কোণ বলা হবে সেটা আমরা দেখি। দুইটি রশ্মি মূলত একটি নাম আর একটা রশ্মি 60 ডিগ্রি করতে হবে। এখানে এই বরাবর 90 ডিগ্রি আছে, কমা দিতে হবে, যেটার পরিমাণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ, এই কোণটা 180 ডিগ্রি কোণ থেকে বিয়োগ করতে হবে। 180 ডিগ্রি কোণ আমরা জানি এক সরল কোণ, যেটাকে বলা আছে এক সরল কোণ 180 ডিগ্রি কোণ, পুরোটাই হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণ থেকে 60 ডিগ্রি কোণ বিয়োগ করার পর যে কোণ উৎপন্ন হবে সেই কোণকে আমরা কি বলতে পারি? আমরা বিয়োগ করে দিই 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 120 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করার পর আমরা পেলাম 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কোণকে কোন কোণ বলা হয়? 180 ডিগ্রি কোণ সরল কোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট, সেটাকে বলা হয় স্থূলকোণ। স্থূলকোণের পরিমাণ আমরা দেখতে পারি যে 90 ডিগ্রির চেয়ে বড়, এই রেখা বরাবর 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রির চেয়ে বড় হবে, তাহলে এখানে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট, এই পুরোটা কোণের পরিমাণ আছে 180 ডিগ্রি। এখানে 90 ডিগ্রির চেয়ে বড়, যেটাকে 120 ডিগ্রি, পুরো মূলত আমরা বলতে পারি 120 ডিগ্রি, এই কোণের পরিমাণ 120 ডিগ্রি। কিন্তু 120 ডিগ্রি হওয়ার পর 90 ডিগ্রির চেয়ে বড়, 120 যেহেতু 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, পুরোটা মাইনাস 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, 90 ডিগ্রির উপরে অবস্থান করবে এবং 180 ডিগ্রির নিচে অবস্থান করবে, এই কোণকে বলা হবে স্থূলকোণ। অ্যান্সার আমাদের স্থূলকোণ। আর অঙ্ক কি দেওয়া আছে আমরা দেখি। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? এটা শুধু আমাদের চাইছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 বাহু স্কয়ার। বাহুটা কি দেওয়া আছে আমাদের? এক বাহু কি দেওয়া আছে? এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এ, তাহলে √3/4 এ একক দেওয়া আছে, তাহলে বাহুটা এ দেওয়া আছে, তাহলে আমরা এর উপর স্কয়ার দিলাম। এটাই আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাই আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বর্গ একক। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? সমকোণী ত্রিভুজটা কি আমাদের আগে জানতে হবে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ 90 ডিগ্রি আছে সেটাকে সমকোণী বলা হয়। আর এই সমকোণী ত্রিভুজের থাকে অতিভুজ, লম্ব এবং ভূমি। অতিভুজ স্কোয়ার করার পর অপরাপর বাহু, লম্ব এবং ভূমি, এই দুটাকে স্কোয়ার করার পর যোগ করে যদি অতিভুজের সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। চারটা অপশনের মধ্যে আমরা অপশন চেক দিয়ে আনসার বের করতে পারবো। চারটা অপশন, আমরা কি সমকোণ ত্রিভুজটা বুঝি। এখানে 90 ডিগ্রি পরিমাণ আছে, যেটাকে বলা হয় সমকোণ। 90 ডিগ্রি পরিমাণ থাকায় এখানে বলা হবে সমকোণ। লম্ব, এটাকে লম্ব বলা হয়
এটাকে বলা হবে ভূমি, এটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ অতিভুজ স্কোয়ার করার পর এটাকে অতিভুজ আমরা ধরে পেলাম এ বি সি। অতিভুজ স্কোয়ার এ সি স্কোয়ার, লম্ব স্কোয়ার এ বি প্লাস ভূমি স্কোয়ার বি সি। এই দুটা বর্গ করার পর যোগফল যদি অতিভুজের সমান হয় তাহলেই আমাদেরকে একটু সমকোণী ত্রিভুজ বলা যাবে। তাহলে বাহুগুলো তিনটা অনুপাত সঠিকভাবে আমরা অপশনে বের করতে পারবো। আমরা অপশন চেক দিয়ে দেখি। প্রথম অপশনে বলা আছে যে 6:5:4। অতিভুজ এখানে আমাদেরকে 4, দুইটা বাহুর যোগ করার পর অতিভুজ দুইটা বাহু যোগ করলে অতিভুজের চেয়ে বড় হয়ে যায় বাহুটি। আমরা দেখি এখানে অপশন কতে আমরা চেক দিই। এখানে 4 4 16, 5 5 25, 6 6 36। এটা যেভাবে আপনি যোগ করেন অতিভুজ সমান দুইটা বাহুর বর্গের যোগফল সমান হবে না। যদি আপনি 4 ধরে ফেলেন অথবা 6 ধরে ফেলেন, 6 6 36, 6 6 36 ইকুয়াল 5 5 25, 4 4 16। এই দুটো যোগ করলে 36 হবে না। তাহলে অপশন আমাদেরকে ক আগেই কেটে দিলাম। অপশন কতে সঠিক অ্যান্সার নেই। অপশন খতে আমরা চেক দিই। অপশন খতে এখানে সবচেয়ে বড় যে দৈর্ঘ্য দেওয়া আছে 5, যেটা তিনটা বাহুর মধ্যে যেইটা দৈর্ঘ্য বড় হবে সেটা হবে অতিভুজ। তাহলে 5 যদি আমরা অতিভুজ ধরি, 5 অতিভুজ হলে অতিভুজ স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার দিলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব আমাদেরকে 3 3 স্কোয়ার প্লাস ভূমি 4, 5 5 25, 3 3 9, 4 4 16, 25 ইকুয়াল 9 আর 16 25। অতিভুজ সমান অপরাপর দুইটা বাহু লম্ব এবং ভূমি বর্গ করে যোগফল করলাম, এই অতিভুজের সাথে সমতা এসে গেল। অতিভুজ 25, এই দুইটা বাহুর বর্গের যোগফল 25। অপশন আমাদের ক্ষয় ঠিক, সঠিক অপশন খ। সঠিক অঙ্ক, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত? এখানে আমাদের ক্ষেত্রফল চাইছে। আমরা রম্বসের ক্ষেত্রফল কি জানি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা লিখি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। এখানে আমরা হাফ ঠিক রাখলাম। এখানে কর্ণদ্বয় কি কি দেওয়া আছে? একটি কর্ণ দেওয়া আছে 4, অপর কর্ণ দেওয়া আছে 6। আমরা কর্ণগুলো লিখি 4 গুণ 6। তাহলে আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 4 কে কাটলে 2, 2 আর 6 গুণ করলে 12। আর এখানে আমাদের ছিল সেন্টিমিটার, এখানেও আছে সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হবে বর্গ সেন্টিমিটার। আমাদের উত্তরটা হবে 12 বর্গ সেন্টিমিটার। অঙ্ক নম্বর 22। এখানে বলা আছে একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? তাহলে মূলত আমাদের অঙ্কে বের করতে বলা আছে গাছটির উচ্চতা। গাছটির উচ্চতা আমাদেরকে বের করতে বলা হচ্ছে গাছটির উচ্চতা কত। তাহলে আমরা একটা অঙ্কন করি। গাছটির উচ্চতা আমরা ধরতে পারি, যে কোনো সময় ধরতে পারি, পি ধরলাম। তাহলে এই গাছটির পাদবিন্দু, এটা পাদবিন্দু থেকে 10 মিটার দূরে বলা আছে, 10 মিটার দূরে। ঠিক আমরা 10 মিটার দূরে একটা রেখা অঙ্কন করি। 10 মিটার 10 মিটার দূরে গাছটি 10 মিটার দূরে স্থানের 10 মিটার দূরবর্তী স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি মানে এখানে একটা 60 ডিগ্রি কোণ তৈরি করতে বলা আছে। তাহলে অতিভুজ অঙ্কন করতে আমাদেরকে, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ পাওয়া যায়। তাহলে গাছের উচ্চতা বের করতে হবে আমাদেরকে। উচ্চতা এই, উচ্চতা পি এবং ভূমি হচ্ছে 10 মিটার। আমরা এই উচ্চতা ভূমি কার সাথে সম্পর্কিত আছে? ত্রিকোণমিতির যে সাইন কস, ট্যান কট, সেক কসেক,
এই 5টা 6টা আনুপাতিক আছে, আনুপাতিকের মধ্যে কোন আনুপাতিকের মধ্যে পড়ছে, কোন আনুপাতিকের মধ্যে এইটা পড়ছে আমরা দেখবো। এইটা লম্ব ডিভাইডেড ভূমি ঠিক ট্যানের সাথে সম্পর্কিত। তাহলে আমরা লিখতে পারি ট্যান, যেহেতু ট্যান থিটা লিখতে পারি অথবা ডিগ্রি লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ভাগ ভূমি। থিটার মান আমরা পাবো এখানে 60 ডিগ্রি, বা ট্যান 60 ডিগ্রি সমান লম্ব আমরা কোথায় পাবো, ত্রিকোণমিতির যে চিত্র দেওয়া আছে, লম্ব আছে পি, ভূমি আছে 10 মিটার, বা ট্যান 60 ডিগ্রি লম্ব ডিভাইডেড ভূমি। লম্বর মান আমরা বসালাম পি থেকে, চিত্র পি থেকে, এবং ভূমির মান বসালাম 10, পাদবিন্দু যেহেতু 10। তাহলে ট্যান 60 ডিগ্রির একটা মান আছে আমাদের ত্রিকোণমিতির। ট্যান 60 ডিগ্রির মান বের করবো আমরা কিভাবে? বের করার জন্য 0 0 1 2 0 1 3 9, ট্যান 90 মান অসংজ্ঞায়িত, অনির্ণয়, প্রয়োজন নাই লেখা। তাহলে প্রত্যেকটিকে আমরা ভাগ করব 3 দ্বারা, ভাগফলের বর্গমূল নেব। তাহলে ট্যান 60 ডিগ্রি কার সম্পর্কিত? 0 মানে ট্যান 0 ডিগ্রি, 1 মানে ট্যান 30 ডিগ্রি, 3 মানে ট্যান 45 ডিগ্রি, 9 মানে ট্যান 60 ডিগ্রি। 9 ভাগ 3, ভাগফলের বর্গমূল 3 3 9 √3। তাহলে ট্যান 60 ডিগ্রির মান আমাদেরকে √3, ট্যান 60 ডিগ্রির মান আমরা বসাতে পারি √3 ইকুয়াল পি ডিভাইডেড 10। কৌণিক গণ বা বজ্রগণ হিসেবে এখানে এর নিচে 1 আছে, ওখানে উপর পি আছে, 1 আর পি গুণ করলে পি হয়। √3 আর 10 গুণ করলে 10 গুণন √3। আমরা জানি √3 এর মান বসে দিই আমরা 10 গুণন √3 এর মান 1.73। আমরা √3 মানটা বসাই 1.73, 1.73 দ্বারা গুণ করলে ঠিক যেটা মান পাওয়া যাবে 17.32 মিটার, 17.32। আর যেহেতু আমার অঙ্কে বলা আছে যে এই গাছটির উচ্চতা কত, তাহলে পির মান আমরা পেলাম, অতএব পির মান পেলাম 17.32। গাছটির উচ্চতা কত? আমাদের অপশন ক তে আছে 17.32 মিটার, সঠিক অপশন ক। নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ? আমরা উপবৃত্তের সমীকরণটা জানা থাকে, আমাদের উপবৃত্তের সমীকরণ জানা থাকলে 4টা অপশনের মধ্যে অপশন চেক দিলে সঠিক অপশনটা আমরা পাবো। উপবৃত্তের সমীকরণ আমরা যেটা জানি, উপবৃত্তের সমীকরণ যেটা জানি, x² ডিভাইডেড a² প্লাস y² ডিভাইডেড b² ইকুয়াল, আপনি ধ্রুবক সংখ্যা এখানে যেটা লেখা যাবে p লিখতে পারে ধ্রুবক সংখ্যা। তাহলে এই সমীকরণ কোন, এই 4টা অপশনের মধ্যে কোন অপশন ঠিক আছে? তাহলে আমরা নিচের থেকে দেখি চেক দিই। x² ডিভাইডেড a² মাইনাস আছে, এখানে প্লাস আছে, সুতরাং এটা প্রথমে বাদ দিয়ে দিলাম। গ নম্বর অপশন দেখি y² ইকুয়াল 4x, এর সাথে কোনো মিল নাই, অসাংগতিক, এটাও ক্রস করে দিলাম। খ নম্বর x² ডিভাইডেড a², এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, প্লাস y² ডিভাইডেড b², বিও ধ্রুবক সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এখানে দেওয়া আছে যে 3, এখানেও 3, দুটাই a হয়ে গেছে, এটা তো b হবে। এই 3 থাকার কারণে এটাও ক্রস থাকলো। ক নম্বর চেক দিলেও সঠিক অপশন হবে, চেক না দিলেও সঠিক অপশন হবে। ঠিক বৃত্তের সাথে মিলা আছে, x² ডিভাইডেড a², এটা আমাদের 3 ধরা হয়েছে, প্লাস y² ডিভাইডেড b², বিটা আমাদের 4 ধরা আছে, ইকুয়াল ধ্রুবক সংখ্যা 1। অপশন কটাই সঠিক অপশন ছিল? দেখা যাচ্ছে যে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 হলে cos থিটা সমান কত? তাহলে এই অঙ্ক সলভ করার আগে আমাদেরকে বুঝতে হবে যে চতুর্থার্থ বা চতুর্ভুজের যে একটা অঙ্ক আছে, সেটা আমাদেরকে এই 6টা যে ত্রিকোণমিতির যে 6টা সাইন কস ট্যান কট সেক কসেক, এই যে আনুপাতিক 6টা কোনটার মধ্যে, কোন চতুর্থের মধ্যে পড়ে?
আমরা এখানে 90 ডিগ্রি ধরি, এখানে 90 ডিগ্রি থাকে, তারপরে 90 ডিগ্রি থাকে, 90 180 ডিগ্রি থাকে, তারপরে 90 ডিগ্রি 270 ডিগ্রি থাকে, তারপরে 90 ডিগ্রি মানে আপনার 360 ডিগ্রি। এখানে যেটা 90 ডিগ্রির মধ্যে সবগুলোই অল সাইন কস ট্যান কট সেক কসেক সব 90 ডিগ্রির মধ্যে সবগুলো পজিটিভ। এই ঘরে যেগুলো থাকবে সবগুলো পজিটিভ। এই ঘরে এই এই ঘর আছে সবগুলোই, তো সাইন কস ট্যান কট সেক কসেক সবগুলো থাকে অল। অল মানে সবগুলোরই অবস্থান রয়েছে। এই ঘরে রয়েছে শুধু সাইন সাইন কসের অবস্থান রয়েছে এই ঘরে। এই ঘরে রয়েছে ট্যান কট, আর এখানে রয়েছে কসেক সেক। তাহলে অঙ্কে বলা হচ্ছে যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 হলে কসের অবস্থান কোথায়? 90 ডিগ্রি। এখান থেকে একটা আবার এই 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস করছে, এতটুকু আমরা থিটা কোণ ধরলাম। 90 থেকে থিটা বাদ দিলে তারপরেও সে এই 90 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ প্রথম চতুর্থভাগে থাকবে। এখানে সবগুলো পজিটিভ, তাহলে ঠিক এখানে কোনো পরিবর্তন হবে না, পজিটিভ। কিন্তু যদি দেখতে হবে এখানে যদি বেজোড় হয় তাহলে এই যে আনুপাতিক পরিবর্তন হবে। সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কসেক হবে। এখানে 90 ডিগ্রি মানে বেজোড় সংখ্যা রয়েছে, আমি দেখা দিচ্ছি কি। কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2। এটাকে আমরা 90 ডিগ্রি গুণন 1 দ্বারা গুণ করি। আনুপাতিকের যে গুণের বৃদ্ধি হয় 1 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। এখানে 1 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা, 3 দ্বারা, তাহলে 360 ডিগ্রি মান পাওয়া যাবে। বা এইটা বেজোড় হওয়ার কারণে কসেক থাকলে সেক হবে। তাহলে লিখতে পারি আমরা সেক সমান পজিটিভ। সেক সমান আমাদেরকে, যেহেতু 90 ডিগ্রির মধ্যে পড়ছে, তাই আমাদেরকে অল সবগুলো পজিটিভ এখানে মাইনাস হবে না, পজিটিভ হবে, প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না, ইকুয়াল টু। অঙ্কে বের করতে বলছে সমান কস থিটা সমান কত। তাহলে অঙ্কে বের করতে বলা হচ্ছে যে কস থিটা সমান কত। তাহলে কস থিটা ইকুয়াল, কস থিটার আনুপাতিক সম্পর্ক আছে, কস থিটা ইকুয়াল 1 ডিভাইডেড সেক থিটা, 1 ডিভাইডেড সেক থিটা। সেক থিটার মান আমরা কোথায় পেলাম? সেক থিটার মান 2 পেলাম, 1 ডিভাইডেড 2 বসে দিলাম। তাহলে ঠিক কস থিটার মান পেলাম হাফ, 1 ডিভাইডেড 2। অপশন হাফ যেটার মধ্যে আছে সেটা হবে আমাদেরকে সঠিক অপশন। হাফ রয়েছে আমাদেরকে অপশন গড় মধ্যে, গটাই সঠিক অপশন ছিল। সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? এখানে সুষম ষড়ভুজটা 6টা বাহু সমান, এর অন্তস্থ কোণ জানা থাকলে বহিস্থ কোণ পাওয়া যাবে। একটা অন্তস্থ কোণ বর্ধিত করলে সেটার বাইরে কতটুকু কোণ হলো আর ভেতরে কতটুকু কোণ ছিল, পুরোটাই 180 ডিগ্রি থেকে ভেতরে কোণটা বাদ দিলে বহিস্থ কোণটা পাওয়া যাবে। আমরা এখানে সুষম ষড়ভুজ দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6টি বাহু দেখতে পাচ্ছি। তো 6টি বাহুর মধ্যে প্রত্যেকটি কোণ আছে, এই কত ডিগ্রি কোণ আছে, এই কোণটা আমরা বুঝবো কিভাবে? এই কোণ বোঝার জন্য প্রত্যেকটা কোণে মান আছে, প্রত্যেকটা কোণের মান সমান। যেহেতু সুষম বলা হচ্ছে 6টা বাহু সমান, তাহলে প্রত্যেকটা কোণের মান সমান হবে। আর প্রত্যেকটা কোণের মান সমান, এটা আমাদের একটা সূত্র আছে, n-2 ডিভাইডেড n গুণন 180 ডিগ্রি। তাহলে এনটা হচ্ছে বাহুর সংখ্যা, আমরা বাহুর সংখ্যা কত? 6, তাহলে 6 বসাতে পারি। 6 - 2 ডিভাইডেড n গুণন বাহুর সংখ্যা 6, 6 থেকে 2 বাদ দিলে 4 ডিভাইডেড 6 গুণন 180 ডিগ্রি। 6 দ্বারা 18 ভাগ দিলে 3 6 18 থাকে 30 ডিগ্রি।
30 দ্বারা 4 গুণ করলে 4 গুণন 30 ডিগ্রি, 0 3 4 12, 120 ডিগ্রি। 120 ডিগ্রি একটা কোণ, এখানে কোণ আছে, এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মানে 120 ডিগ্রি, যেহেতু সুষুপ বলা হয়েছে। যে কোনো একটা বাহুকে, অঙ্কে বলা হয়েছে একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত। 6টা বাহু আছে, যে কোনো একটা বাহুকে বর্ধিত করে দিই আমরা। এই বাহুটাকে বর্ধিত করে দিলাম, এই বাহুটাকে আমরা বর্ধিত মানে বেড়ে দিলাম। বর্ধিত করার পর এখানে কি কোণ পাওয়া গেল, একটা কোণ সৃষ্টি হলো। এই কোণের মানটা কত, বর্ধিত কোণের পরিমাণ কত। এই যে সরল রেখা, এই একটা সরল রেখা অঙ্কন করি। সরল রেখার কোণের পরিমাণ পাওয়া যায় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, এখান থেকে একটা সরল রেখা, সরল রেখা থেকে 180 ডিগ্রি, অন্তঃস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণের পরিমাণ কত। ঠিক 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। কারণ হচ্ছে যে এই পুরোটার কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, অন্তঃস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে এই বাইরের অংশটা কত। তাহলে পুরো 180 ডিগ্রি থেকে এই ভেতর অংশ এইটুকু কোণের পরিমাণ 120 ডিগ্রি বাদ দিলে এই বাইরের কোণ যে কত পরিমাণ পাওয়া যাবে। তাহলে 180 থেকে 120 বাদ দিলে আমার পায়ে থাকে 60 ডিগ্রি। এই বাইরের কোণ 60 ডিগ্রি, বহিস্থ কোণ 60 ডিগ্রি। অপশন 60 ডিগ্রি যেটার মধ্যে আছে সেটা আমাদের সঠিক অপশন হবে। 60 ডিগ্রি আছে অপশন খর মধ্যে, খটাই সঠিক অপশন।